আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা মণ্ডলী, গত কয়েকদিন যাবৎ আমরা বেশ কিছু ঘটনা বেশ উদ্বেগের সাথে খেয়াল করছি। এই বিষয়গুলো নিয়ে আমার কিছু চিন্তাভাবনা শেয়ার করা খুব গুরুত্বপূর্ণ মনে হলো, খুব জরুরি দরকার মনে হলো, তাই এই ভিডিওটা। আমরা দেখি যে গত কয়েকদিনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং ট্রেজারারকে শপথ বাক্য পাঠ করিয়েছেন একজন ছাত্রনেতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়েছে। বিপ্লবের সমন্বয়কদের মধ্যে বেশ কিছু বেসামাল এবং অনাকাঙ্ক্ষিত কিছু কথাবার্তা শোনা গিয়েছে, যেটা নিয়ে আমাদের নাম করা একজন ইউটিউবার এবং অ্যানালিস্ট জাহিদুর রহমান, উনি কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। টোল প্লাজার সামনে বার হাত দিয়ে ভেঙে ফেলে সমাবেশের গাড়ি জোর করে চলে গেল টোল না দিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল নামে একজনকে পিটিয়ে মারা হলো। হোক সে মানসিক প্রতিবন্ধী, হোক ভিক্ষুক, কিংবা অপরাধীও হতে পারে হোক, কিন্তু এই যে মব জাস্টিস করা হচ্ছে, এটা কতটুকু গ্রহণযোগ্য? বাইতুল মোকাররমের খতিব পালিয়ে গিয়েছিলেন যিনি সরকার পরিবর্তনের সাথে সাথে, তিনি আবার ফিরে এলেন, এবং শুধু ফিরে এলেন তা না, তার গুন্ডা বাহিনী সহ ফিরে এলেন। আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম, প্রচণ্ড কষ্ট নিয়ে লক্ষ্য করলাম কিভাবে বাইতুল মোকাররমের ভিতরে মারামারি হলো। তো এই যে বিষয়গুলো, এগুলোর সমালোচনা হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, হওয়াই উচিত। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে প্রতিবাদ, এই যে সমালোচনা, এতে কি কোনো লাভ হবে? না, হবে না। আমার বক্তব্য হচ্ছে লাভ হবে না। আমি হতাশাবাদী নই, কিন্তু আমি বাস্তব একটা দৃষ্টিকোণ থেকে কথা বলছি, এবং এটাই আমি আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব যে আমরা এই যে ঘটনাগুলো দেখছি, হতাশ হচ্ছি, ক্ষুব্ধ হচ্ছি, এর প্রতিবাদ করছি, সমালোচনা করছি, এতে কোনো লাভ হবে না। কেন হবে না? কারণ এই ঘটনাগুলো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা না। আমার কথা শুনে অনেকেই একটু অবাক হতে পারেন। না, আমি আস্থার সাথে বলছি, জোর দিয়ে বলছি, ডেলিবারেটলি বলছি, এই রকম ঘটনা যে ঘটছে, এগুলো কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না, এগুলো কোনো অস্বাভাবিক ঘটনা না, এগুলো ঘটার কথা ছিল, এগুলো ঘটা স্বাভাবিক। কেন? কারণ গত 5ই আগস্ট আমরা যে বিশাল একটা বিপ্লব ঘটিয়েছি, বাংলাদেশের লোকজন, যে বিপ্লবটা বাংলাদেশের ইতিহাসেই একটা বড় বিস্ময়, সারা পৃথিবী বিস্মিত হয়েছে আমি বিশ্বাস করি। এর গুরুত্ব তাৎপর্যকে অস্বীকার করা যাবে না, কিন্তু একটা বাস্তবতা হলো এই বিপ্লবটা ছিল মূলত রাজনৈতিক এবং শর্ট টার্ম একটা বিপ্লব, তাৎক্ষণিক একটা বিপ্লব। এটাও ঠিক যে এই বিপ্লবের ভিত্তিতে আরো বড় বড় কিছু পরিবর্তন করার সুযোগ আমাদের সামনে এসেছে, ঠিকই আছে, কিন্তু বেসিক্যালি একটা স্বৈরাচারী বা মাফিয়া সরকার পতন হওয়ার সাথে সাথে আমরা যা পেয়েছি, এটা শর্ট টার্ম একটা প্রাপ্তি আমাদের। এখান থেকে আমরা লং টার্ম ডিপ রুটেড কোনো কিছু আশা করতে পারি না। বিশ্বাস করেন, আমি বলছি আস্থার সাথে যে আশা করতে পারি না। বলবেন যে কেন? পুলিশ প্রশাসন যদি ঠিক হয়, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ যদি ঠিক হয়, আমাদের আমলাতান্ত্রিক জটিলতাগুলো যদি দূর হয়ে যায়, কেন ঠিক হবে না? আমি বলবো না, হবে না। তারপরেও সব ঠিক হবে না। আমি আসলে এই বিপ্লবটাকে কিন্তু আন্ডার এস্টিমেট করতে চাচ্ছি না, ডিফেম করতে চাচ্ছি না, কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই, ইট ওয়াজ মেয়ারলি পলিটিক্যাল অ্যান্ড শর্ট টার্ম রিভলিউশন, এবং এই রিভলিউশনের এর চেয়ে বেশি কিছু দেওয়ার ক্ষমতা ছিল না, যেটা আজ আমরা দেখছি।
এবার আমি আর একটু ক্লিয়ারলি বলি, আমাদের এই বিপ্লবটাকে কমপ্লিমেন্ট করার জন্য, এই বিপ্লবটাকে সফল করার জন্য, এই বিপ্লবটাকে সত্যিকারভাবে আমাদের কাঙ্ক্ষিত একটা বিপ্লব বানানোর জন্য আর একটা বিপ্লবের প্রয়োজন, আর একটা রিভলিউশনের প্রয়োজন। এটাকে আপনি রিভলিউশন বলুন কিংবা রিফরমেশন বলুন বা চেঞ্জ বলুন, প্রয়োজন যেটা হবে ডিপ রুটেড, যেটা হবে লং টার্ম, সেটা হচ্ছে একটা সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিপ্লব। আমি একটু ক্লিয়ার করতে চাই, সাংস্কৃতিক বিপ্লব বলতে, সংস্কৃতি বলতে আবার আমরা কেউ যেন মনে না করি এই যে গান, নাচ, বিতর্ক প্রতিযোগিতা, এগুলো সংস্কৃতি না, এগুলো সংস্কৃতি না। সংস্কৃতি হলো একটা দেশের মানুষের সামষ্টিক আচার আচরণ, স্বভাব চরিত্র, চিন্তা ভাবনা, অ্যাটিটিউড, এগুলো এগুলো হচ্ছে সে দেশের সংস্কৃতি। আর গান বলেন, নাচ বলেন, বিতর্ক প্রতিযোগিতা বলেন, এগুলো হচ্ছে সংস্কৃতির বহিঃপ্রকাশ, জাস্ট বহিঃপ্রকাশ। তো আমি তাত্ত্বিক আলোচনা ছেড়ে দিয়ে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি আমি আসলে কি বলতে চাই। সহজ করে যদি বলতে চাই, আমাদের আজকের যে এই অগোছালো বিশৃঙ্খল অবস্থা, এই যে আমরা সুযোগ পেলেই করাপ্টেড হয়ে যাই, সুযোগ পেলেই আমরা স্বৈরাচারী হয়ে উঠি, সুযোগ পেলেই আমরা আইন অমান্যকারী হয়ে উঠি, সুযোগ পেলেই আমরা তেলবাজি করে কিছু কামাই করার চেষ্টা করি, এই যে আমাদের স্বভাব, এই স্বভাবটা কিন্তু কোনো সরকার দেয়নি। সরকার কিছুটা সাপোর্ট দিয়েছে, হয়তো সরকারি সাপোর্টে এই কাজগুলো খুব ভালোভাবে ঘটেছে একসময়, কিন্তু সরকার এর জন্য দায়ী না। আমাদের স্বৈরাচারী হয়ে ওঠা, আমাদের আইন অমান্যকারী হয়ে ওঠা, আমাদের 2 নাম্বারই চিন্তা ভাবনা, তেলবাজি, পোল্টিবাজি, এই জিনিসগুলো আমাদের রক্তের ভিতরে আছে, সবার না, কিন্তু আমাদের দেশের বড় একটা অংশের রক্তের ভিতরে এই জিনিসগুলো ঢুকে গেছে, যেগুলো পরিবর্তন দরকার। এবং এই 5ই আগস্টের বিপ্লব এই পরিবর্তনগুলো ঘটাতে পারবে না। আমি দু একটা উদাহরণ দিই। আপনারা যে কেউ একটা টেস্ট করেন, কয়েকজন পটেনশিয়াল ব্যক্তি যারা খরচ করতে পারবে, যারা ব্যবসা করতে আগ্রহী, এরকম কিছু ব্যক্তিকে নিয়ে একটা ভালো হোটেলে বসেন, চাইনিজ রেস্টুরেন্টে, আলো অন্ধকারের মধ্যে খুব সুন্দর একটা পরিবেশে খুব গাম্ভীর্যের সাথে বলেন যে হিলি বন্দরে একটা লাইন করেছি, অমুক অমুক মাল ব্ল্যাকে আসবে, 1 ট্রাক ঢুকতে মোটামুটি 1 লাখের মতো লাগবে, 1 ট্রাক মাল ঢুকতে, সব মিলে ব্যবস্থা করে ফেলেছি, আপনি প্রমাণ দেবেন। এই 1 লাখ টাকা খরচ করলে ভিতরে, দেশের ভিতরে মালগুলো বিক্রি করা যাবে 15-20 লাখ টাকায়, বিশাল লাভ। দেখবেন যদি 10 জনকে এই প্রপোজালটা দেন, 5 জন হয়তো চুপ থাকবে, বাকি 5 জন আগ্রহ প্রকাশ করবে, রাজি হবে বা আগ্রহ প্রকাশ করবে যে দেখি, প্রমাণ দাও, কাগজপত্র দাও, দেখি করা যায় নাকি, তোমার সাথে থাকা যায় নাকি। দেখবেন এটাই ঠিক। প্লাস মাইনাস 5 জন বলেছি, 5 জনই না, কম হতে পারে, বেশি হতে পারে, বাট এই কাণ্ডটা ঘটবে। প্রতিবাদ করার তো কেউ থাকবেই না, না করবে না কেউ, কিছু লোক চুপ থাকবে এথিক্যালি, আবার কিছু লোক রাজি হবে কিংবা আগ্রহ প্রকাশ করবে। আপনি বলেন না, একটা কসমেটিক্সের ফর্মুলা পাওয়া গেছে, আটা, হাইড্রোকুইনিন, মার্কিউরি, স্টেরয়েড এবং প্যারাবিন দিয়ে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আমি তৈরি করব, ফর্মুলা আছে আমার হাতে, একটা টিউবে ভরাতে হয়তো 50-60 টাকা বা 100 টাকা লাগবে, কিন্তু বাজারে ওটা বিক্রি করা যাবে 400, 500, 600 টাকায়। আপনি দেখবেন প্রডিউসার পেয়ে যাবেন, আপনি ইনভেস্ট করার জন্য, আপনি দেখবেন মার্কেটিং করার লোক পেয়ে যাবেন, আপনি দেখবেন দোকান পেয়ে যাবেন যেখানে আপনার মাল বিক্রি হবে, 2 নম্বরই মাল। তো এই যে আমাদের অবস্থা, এটা তো কোনো সরকার করেনি, সরকার সাপোর্ট দিয়েছে এক সময়, গত সরকার, আমরা হয়তো সাপোর্ট দেব না বর্তমান সরকার বা ভবিষ্যতের সরকার, কিন্তু এই মানসিকতা কি চেঞ্জ হবে? এই মানসিকতা কি আপনি পুলিশ দিয়ে চেঞ্জ করতে পারবেন? এই মানসিকতা কি আপনি আইন দিয়ে চেঞ্জ করতে পারবেন? পিটিয়ে চেঞ্জ করা যাবে না। মানসিকতার চেঞ্জের জন্য দরকার আমাদের এই সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিপ্লব। তো
আমি তো বললাম যে সংস্কৃতি বলতে আমি কি বুঝিয়েছি, বুদ্ধিভিত্তিক বিপ্লব বলতে আমি কি বুঝাই, বুদ্ধিভিত্তিক বিপ্লব বলতে আমি বুঝাই যে পুরনো ভুল ধারণা থেকে বেরিয়ে আসার মতো একটা চিন্তাভাবনা আমাদের মধ্যে আসবে, যুক্তি এবং বিজ্ঞান ভিত্তিক কিছু চিন্তাভাবনা আমরা করতে পারবো, নতুন ধ্যান ধারণা এবং নতুন কিছুর দিকে আমরা ধাবিত হব। এই যে মানসিক পরিবর্তন, এই যে চিন্তাগত পরিবর্তন, সমাজের সমস্যাগুলোকে আমরা গভীরভাবে বুঝবো, সঠিকভাবে বুঝবো এবং কার্যকর উপায় খুঁজে বের করব। এই যে মানসিকতা, এগুলোর জন্য বুদ্ধিবৃত্তিক পরিবর্তন দরকার, সংস্কার দরকার। তো এখন আর একটু সামনে এগিয়ে যাই। এই বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক পরিবর্তন বা রিফরমেশন বা বিপ্লব যাই বলুন না কেন, এর জন্য কি প্রয়োজন? এর জন্য দুটো বিষয় আমার এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা দরকার আমাদের। এক, শিক্ষা ব্যবস্থার সংস্কার। শিক্ষা ব্যবস্থার সংস্কার বলতে আমরা আবার কেউ যেন মনে না করি যে ওই দীপুমণির আমলের বা নওফেলের আমলের শিক্ষাটাকে চেঞ্জ করে আমরা আগের 10-12 বছর বা 15 বছর আগের শিক্ষাতে ফিরে যাবো, বাস হয়ে যাবে না। এটা ঠিক যে গত সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে মোটামুটি ধ্বংস করে ছেড়েছে, একদম ধ্বংস করে ছেড়েছে, একটা পঙ্গু জেনারেশন পয়দা করার চেষ্টা করেছে তারা। কিন্তু তার মানে এই না যে এই শিক্ষা ব্যবস্থাটাকে বাদ দিয়ে আমরা গত এই 15-20 বছর আগেকার শিক্ষা ব্যবস্থায় ফিরে গেলেই আমরা ভালো করতে পারবো না। কিছু বড় বড় পরিবর্তন দরকার শিক্ষা ব্যবস্থায়, যার মধ্যে একটাকে আমি এখন বলতে পারি ইঙ্গিতে। এটা নিয়ে আমি ডিটেইল আলাপ করবো ইনশাল্লাহ সামনের আর একটা এপিসোডে। শিক্ষা ব্যবস্থায় একটা বড় জিনিস যেটা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি অনুপস্থিত দেখেছি, উপেক্ষিত দেখেছি, অবহেলিত দেখেছি, এটার নাম হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। তো এইটা একদম নেই বা ছিল না তা না, ক্রিটিক্যাল থিঙ্কিং কিছুটা তো ছিলই, কিন্তু ডেলিবারেটলি এবং খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হয়নি। শুধুমাত্র এই ক্রিটিক্যাল থিঙ্কিংটাই যদি আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আনতে পারি, অনেক বড় একটা চেঞ্জ পাবো আমরা ভবিষ্যৎ জেনারেশনের মধ্যে। এটা একটা পরীক্ষিত বিষয়, এটা পরীক্ষিত বিষয়। আপনি নরওয়ের শিক্ষা ব্যবস্থার কথা বলেন, দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থার কথা বলেন, ফ্রান্সের শিক্ষা ব্যবস্থার কথা বলেন, এরকম উন্নত দেশের শিক্ষা ব্যবস্থাগুলো দেখেন তারা ক্রিটিক্যাল থিঙ্কিংটাকে কতটা গুরুত্ব দেয়। তো এরকম আরও কিছু বিষয় আছে, এটা নিয়ে আমি আলাদাভাবে একটা এপিসোড করবো ইনশাল্লাহ। দ্বিতীয় আর একটা বিষয় আমাদের এই সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক বিপ্লবের জন্য দরকার, সেটা হচ্ছে ধর্মীয় অনুশীলন এবং ধর্মচর্চা। আহা, আমাদের দেশের সেকুলার পন্থীরা প্রচণ্ড আঘাত পাবেন, হতাশ হবেন। না, এই লোকজনকে নিয়ে আর পারা গেল না, তারা ধর্ম ধর্ম করেই পাগল হয়ে গেল, আবার ওই ধর্মের কথাবার্তা আসছে, কি করা যায়। আমি এই সেকুলারিস্টদেরকে নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না, তাদের যুক্তি খণ্ডনের দিকে আমি যাচ্ছি না। তবে বাস্তব কথা হচ্ছে এই যে আমাদের ভিতরে যদি আচার আচরণ স্বভাব চরিত্র মানে চিন্তা ভাবনা অ্যাটিটিউডগুলোকে যদি পরিবর্তন করতে হয়, ধর্ম চর্চা ছাড়া কোনো উপায় নেই। এটা একটা বড় রোল প্লে করবে, অত্যন্ত পাওয়ারফুল রোল প্লে করবে এটা, এটা নিশ্চিতভাবে বলা যায়। আমি এটাও বিস্তারিত আর একটা এপিসোডে বলবো যে ধর্মচর্চা কিভাবে আমাদের সমাজের এই বহুযুগের পুঞ্জীভূত 2 নাম্বারি করার প্রবণতা, স্বৈরাচারী প্রবণতা, আমাদের খারাপ হওয়ার প্রবণতা, সুযোগ পেলেই আমরা খারাপ হয়ে যাচ্ছি, অনৈতিক হয়ে যাচ্ছে, এই প্রবণতাটাকে কি করে দূর করতে পারে বাস্তবে, এটা আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো মূল কথা হচ্ছে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং ধর্মীয় চর্চা, এই দুটো জিনিস আমাদের খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আশা করি আমরা যে 5ই মেতে যে বড় একটা অর্জন, এই অর্জনটা স্থায়ী হবে, এই অর্জনটা অর্থবহ হয়ে উঠবে। তা নইলে আবার বেহাত হবে এই বিপ্লব, আবার বেহাত হবে। আমরা বারবার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বারবার আমরা হতাশ হয়েছি, বারবার হতাশ হয়েছি, বারবার আমরা এই যে ব্যর্থ হচ্ছি, হতাশ হচ্ছি, এই ঘেরটোপ থেকে বেরোতে পারবো না যদি না আমাদের ভিতরে এই দুটো চেঞ্জ আসে, বুদ্ধিবৃত্তিক পরিবর্তন
এবং আমাদের সাংস্কৃতিক পরিবর্তন। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।